আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। স্থলবন্দর ব্যবহার করে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী সহ কয়েকটি বাংলাদেশি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। শনিবার এক বিজ্ঞপ্তিতে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফলের স্বাদযুক্ত এবং কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা এবং সুতার বর্জ্য, প্লাস্টিক এবং পিভিসি তৈরির পণ্য, রঞ্জক, প্লাস্টিকাইজার ও দানাদার এবং কাঠের আসবাবপত্র স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এনডিটিভির দাবি, কিছু ভারতীয় পণ্যের ওপর আরোপিত একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ভারত সরকার শনিবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে নাভা, সেবা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে খালাস পেয়েছেন মামলার অপর 3 আসামি। শনিবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। মাত্র 14 কার্যদিবস শুনানি করে দ্রুততম সময়ের মধ্যে মামলাটির নিষ্পত্তি করা হলো। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসিয়ার পরিবার। শফিকুল ইসলাম শফিককে সাথে নিয়ে মাগুরা থেকে আরও জানাচ্ছেন তামজিদ সুমন। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। মাত্র 2 মাস আগের ঘটনা, শিশু আসিয়া হত্যার ঘটনায় কেঁদেছে দেশবাসী। তারপর থেকেই আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায়ের অপেক্ষা ছিল গোটা জাতির। শনিবার রায়ের দিনে বিচারকের সামনেই হাজির করা হয় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মিনিট 2-এর ভিতরেই রায় পড়ে শোনান বিচারক। রায়ের প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন ও আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আসিয়ার বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে, যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামি কেন খালাস পেল, রায় দেখে আপিলের সিদ্ধান্ত নিতে চান তারা। আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর করেছে, সহযোগিতা করেছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মানে মুখ আটটায় রাখছে। তাহলে কিভাবে এখানে খালাস পেয়ে গেল? আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওরাও শাস্তি হওয়া উচিত। যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন, সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। আমি 14 কর্মদিবসেই এই মকদ্দমার চূড়ান্ত যে পরিণতি আসামির হয়েছে সেটা নিশ্চিত আমরা করতে পেরেছি। এই রায় ধর্ষকদের মতো অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন মাগুরাবাসী। আজকের এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই রায়ের ফলে আইন প্রতিষ্ঠিত হলো। অপরাধীদের ক্ষেত্রেও এটা একটা মেসেজ যাবে যে কেউ যেন এই ধরনের অপরাধ সংগঠিত করার আগে একবার ভাববেন যে কেউই বিচারের বাইরে না। 6 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মাত্র 14 কার্যদিবসের মধ্যেই মাগুরার আসিয়া হত্যার রায় প্রদান করল আদালত। এত দ্রুত সময়ের মধ্যে রায় প্রদানের ইতিহাস বাংলাদেশে খুব কমই আছে এবং এই রায় প্রদানের মাধ্যমে যারা এই ধরনের অপরাধ করছেন তাদের জন্য একটি সফল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন মাগুরাবাসী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, মাগুরা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা একসময় ক্ষুদ্র ঋণের সমালোচনা করতেন, ভাগ্যের নির্মম পরিহাসে তারা ব্যাংকের টাকা লুট করে দেশ ছেড়ে পালিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা এবং তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে নতুন আইনের মাধ্যমে মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। আজকের অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছি আমি শামীম আহমেদ। ক্ষুদ্র ঋণ ব্যাংকিং প্রচলিত ব্যাংক ব্যবস্থাপনার চেয়ে আলাদা, যেখানে জামানত ছাড়াই ঋণ দেওয়া হয় বিশ্বাসের ভিত্তিতে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় এই ক্ষুদ্র ঋণ নিয়েই সমালোচনা করা হয়, অথচ প্রচলিত ব্যাংকগুলো যখন ধ্বংসপ্রায়, তখনও মানুষের আস্থায় সুনামের সাথে টিকে আছে মাইক্রো ক্রেডিট ব্যাংকিং। এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা জানান, শুরুতে এটাকে বাংলাদেশ ব্যাংকের অধীনে রাখতে চেয়েছিল তৎকালীন সরকার। তাতে তিনি বাধা দিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান করার প্রস্তাব করেছিলেন জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ বেড়ে যাওয়ায় তার সঠিক ব্যবস্থাপনা নিয়ে অনেক দেশকেই সংকটে পড়তে হচ্ছে, যার সমাধানে উদাহরণ হতে পারে বাংলাদেশ। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে, জাস্ট ফলো দেম। বহু দেশ সেটা অনুসরণ করেছে। কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মনে হওয়ার জন্য না। ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরির ফলে কর্মসংস্থান সংকট কমবে, সেই সাথে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। করিডোর কিংবা বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, এমন মন্তব্য করে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। শনিবার এনজিএমের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৮ বছর পার করল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এই উপলক্ষে আয়োজিত আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে দেশের মানুষ অন্ধকারে থাকায় নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার, এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। জুলাই অভ্যুত্থানের হতাহতের চূড়ান্ত তালিকা না হওয়ায় প্রশ্ন তোলেন তারেক রহমান। জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, 10 মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি। সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন, নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা। রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার সমালোচনা করেন তিনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের
অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে এনবিআর বিলুপ্ত করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজস্ব আহরণে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে ৬ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে হত্যাকাণ্ডের ৩ দিন পর ওই ঘটনার তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যাদেরকে ১৯ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক বৈঠক শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ৭ দিনের মধ্যে শাম্য হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। আবির আহমেদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার ৪র্থ দিনে শনিবার বিকেলে মামলার অগ্রগতি ও ক্যাম্পাসের নিরাপত্তায় করণীয় নিয়ে ভিসি লাউঞ্জে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং ডিএমপি কমিশনার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকে ডিএমপি কমিশনার জানান, আগামী ৭ দিনের মধ্যেই দেয়া হবে প্রতিবেদন। ১ সপ্তাহের মধ্যে এটা উদ্ঘাটিত হবে এবং আমরা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব। ১২ জনকে এখন পর্যন্ত ধরেছি বিভিন্ন সময়, যেমন আমাদেরকে তো সবসময় এখন পুলিশ দেওয়া আছে, ওখানে আনসারের পাশাপাশি পুলিশ আছে, পুলিশ থাকবে। ঘটনার তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশ নিশ্চিতে আলোচনা চলছে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রোববার বিকেল ৩টায় বিশেষ সভার আয়োজন করা হয়েছে বলেও জানান উপাচার্য। সম্মানিত ডিন, কলা অনুষদের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী ৭ সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি। তারা পূর্ণোদ্যমে কাজ করছেন এবং আশা করছি যে তারা আগামী ১৯ তারিখের মধ্যেই একটি রিপোর্ট, তারা প্রাথমিক রিপোর্ট দিতে পারবেন। এদিকে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্যর স্মরণে রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা দ্রুত শাম্য হত্যার বিচার ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তার দাবি জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ১ মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ ৫ দফা দাবি জানিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে রাজধানীর ইডেন কলেজে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হলে ১৯ মে থেকে মাঠে নামবেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানান। বলেন, ৭ কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেয়, কিন্তু অধিভুক্তি বাতিলের পরও এখনও অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীতে একটি সভ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার হালিম ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয় মাঠে দলটির ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে একথা বলেন তিনি। জামাত আমির বলেন, আগামীতে তারা এদেশে কোরআনের আলোকে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে যে কেউ যে ধর্মের যে দলেরই হোক না কেন সবাই নিরাপত্তা পাবেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে জনগণকে সংগঠিত করতে জামাত ইসলামের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এক ধরনের রাজনীতিবিদ আছে, তারা যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে তখন আপনাদের জনে জনে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তারা পৌঁছে যাবেন। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, অনেক ওয়াদা প্রতিশ্রুতি দেবেন, কিন্তু তারা যদি কোনোভাবে নির্বাচনী এই বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে এবার ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি টাকার হতে যাচ্ছে ২,৩০,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১,৪৪,০০০ কোটি, আর প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ পাওয়া যাবে ৮৬,০০০ কোটি টাকা।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসসি এর সভায় নতুন এডিপি পাস হবার কথা রয়েছে। আগামী এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রায় ৩,০০০ কোটি টাকার, স্বাস্থ্য খাতে কমছে ২,৫০০ কোটি টাকা। খসড়া এডিপি অনুসারে শিক্ষা খাতে ৯১টি প্রকল্পে আগামী অর্থ বছরের বরাদ্দ রাখা হচ্ছে ২৮,৫৫৭ কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে ২,৯৭১ কোটি টাকা কম। স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে আগামী অর্থ বছরের বরাদ্দ থাকছে ১৮,১৪৮ কোটি টাকা। পাচার হওয়া টাকা দেশে ফেরাতে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত সহ কয়েকটি দেশের সহযোগিতার আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক আয়োজিত বিভিন্ন এক্সচেঞ্জ, গ্রাহক ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে দুবাইয়ে ২৫টি ল ফার্মের সঙ্গে কথা হয়েছে তার। সভায় বিমানবন্দরে হয়রানি বন্ধ ও রেমিটেন্স পাঠাতে চার্জে রাষ্ট্রীয় ভর্তুকি বৃদ্ধির দাবি জানান প্রবাসীরা। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে চার্জ মওকুফ করলে আরও গতি আসবে বলে মত দেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। আন্তর্জাতিকভাবে আমরা জানি যে এটা প্রক্রিয়াটা যদি সফলও হয় পুরোপুরিভাবে, তাও ৪-৫ বছর লাগে। জনমত সৃষ্টি করতে হবে যাতে পরবর্তী সরকার যেন এখান থেকে সরে না আসে। আমাদের দিক থেকে যারাই দেশের বাইরে আছেন তাদের সম্পদকে আমরা ট্রেস করার চেষ্টা করছি। ইউএই যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তাদের সাথে আমরা সহযোগিতা চাচ্ছি, তারা সহযোগিতা করবে। তাদের কাছে আমরা নাম ঠিকানা পাঠাবো, তারা সেগুলোকে ট্রেস করবে এবং আমরা চাইবো পরবর্তীতে সেগুলোকে তাদের মাধ্যমে জব্দ করতে। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন অনুপাত অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে মৌলভীবাজারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। তিনি চা শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় চা শ্রমিকরা তাদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যার কথা তুলে ধরেন। শ্রম দপ্তরের আয়োজনে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রম দপ্তর হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। আর এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।